এক দশকে প্রথম রাজনৈতিক আলোচনায় বসছে বাংলাদেশ পাকিস্তান। ইউনূসকে বললেন মোদি, আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। জামায়াতের কর্মীরা লুটপাটে লিপ্ত, বললেন হারুনুর রশিদ। জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই, বললেন সাইদ আব্দুল্লাহ। এবারও ফেসে যাচ্ছেন নায়িকা পরিমণি। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। এক দশকে প্রথম রাজনৈতিক আলোচনায় বসছে বাংলাদেশ পাকিস্তান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী এপ্রিলে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। শনিবার 5 এপ্রিল এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাক সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান। সংবাদ মাধ্যমটি বলেছে, দেশ দুটির রাজনৈতিক সংলাপ 2025 সালের এপ্রিলে নির্ধারিত হয়েছে। উভয় পক্ষই দীর্ঘ সময়ের পর ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল তৈরিতে প্রস্তুত। এর আগে 2012 সালে দুই দেশের মধ্যে সর্বশেষ আলাপ হয়েছিল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আসন্ন বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এই গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন। এদিকে আগামী 22 থেকে 24 এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এ সফরটি পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার যুগের অবসানের পর দুই পক্ষের মধ্যে সম্পর্কের নতুন বিকাশ দেখছে দেশটি। বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় প্রভাব হ্রাস করেছেন। একই সঙ্গে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি সহ পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার বৈদেশিক নীতি পরিবর্তন করেছেন। বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাইছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সম্ভাব্যভাবে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে পরিচালিত করবে, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ইউনূসকে বললেন মোদি, আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংককে ইউনূস মোদির বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব। সেই সঙ্গে জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদি, তাই শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মান আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব, এমনটাই লেখেন প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া তিনি আরও লেখেন, এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়। যেমন অধ্যাপক ডক্টর ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। জামায়াতের কর্মীরা লুটপাটে লিপ্ত, বললেন হারুনুর রশিদ। জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। হারুনুর রশিদ বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত নয়, জনগণের ভোটে গণতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনার জন্য নির্বাচনের দাবি জানাচ্ছি। তিনি বলেন, আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি 2018 সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেত। এছাড়া তিনি আরো বলেন, এখনো মাঠে আছি ধৈর্য ধারণ করে, গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। তা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করব দেশব্যাপী কর্মসূচি ঘোষণার। তিনি দাবি করেন, গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। জামায়াতকে নিয়ে যে অভিযোগ উঠেছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র কেন? জামায়াতের কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে লিপ্ত হয়ে গেছে। তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র কেন হচ্ছে? জাতীয়তাবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকারের উপদেষ্টারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়। জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই, বললেন সায়েদ আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর পরে শনিবার 5 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সায়েদ আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন। এতে তিনি লিখেছেন, অবশেষে মারাই গেছে হৃদয়। 17 বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত, গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে। 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয় হৃদয়। তার মাথার ভেতর 3টা গুলি ছিল। গত 5 আগস্ট পরবর্তী সময় ঢাকা মেডিকেলে চিকিৎসা হয় তার। 2টা গুলি বের করা সম্ভব হলেও আরেকটা বের করা সম্ভব হয়নি সেখানে। দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া, কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে হয়েছে। থেকেই গায়ে প্রচন্ড জ্বর আসতো। সম্প্রতি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে উঠলে শুক্রবার দুপুরের দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে। বিকেল 4টার দিকে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, এই দোয়া করা ছাড়া আর কি করার আছে এখন। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেছেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি, নিজের রিকশা ও একটি গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। হৃদয়ের মাথার 3টি গুলির 2টি বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা গেলে আমার ছেলে হয়তো বেঁচে থাকতো। হৃদয়ের বড় ভাই সোহাগ ইসলামও আক্ষেপ নিয়ে জানিয়েছেন, তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি, সেটা হলে হয়তো বেঁচে যেত সে। জুলাই নিয়ে ইতোমধ্যে যথেষ্ট চেতনা ব্যবসাও হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। জুলাই বেঁচে খাওয়া শুরু করেছে অনেকেই, কিন্তু কথাটা হলো হৃদয়ের কেন তাহলে 8 মাস পরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না? নাকি মুখে মুখে শুধু জুলাইয়ের চেতনা বিক্রি চলছে, কিন্তু সত্যিকার অর্থে যেসব আহত ভাইয়েরা আছেন তাদেরকে ইগনোর করা হচ্ছে? হৃদয়ের বাবা আনসার হাওলাদার সেই প্রসঙ্গ তুলেছেন। সেটার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে জুলাইয়ের আহতদের চিকিৎসা দেখভাল করার দায়িত্বশীলদের? জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের, অথবা জুলাই নিয়ে যারা সারাক্ষণ চেতনায় ব্যবসায় মজে আছে তাদের কারো? এবারও ফেঁসে যাচ্ছেন নায়িকা পরীমনি। 2021 সালে বোট ক্লাব কাণ্ডের সংবাদ সম্মেলনে কান্নাকাটি করেছিলেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। শুধু তাই নয়, ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনেও মামলা করেছিলেন, কিন্তু পরবর্তীতে বোট ক্লাবের ঘটনায় পরীমনি নিজেই ফেঁসে যান। সম্প্রতি নিজের বাসার গৃহকর্মীকে মারধরের অভিযোগ ওঠে এই নায়িকার বিরুদ্ধে। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলেও শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে তিনি মারধরের শিকার পিঙ্কিকে নিজের গৃহকর্মী বলে অস্বীকার করেন এবং তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। কিন্তু বোট ক্লাব কাণ্ডের মতো এবারও তার বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। পুলিশ বলছে নায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মী পিঙ্কিকে মারধরের সত্যতা মিলেছে। গত বৃহস্পতিবার পরীমনির গৃহকর্মী পিঙ্কি আক্তার ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পরীমনি তার 1 বছরের দত্তক কন্যা সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্মী পিঙ্কি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাঝারুল ইসলাম শনিবার বলেন, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মী দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পিঙ্কি আক্তার নামে ওই গৃহকর্মী যে অভিযোগ দিয়েছিল তা জিডি হিসেবে রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।